প্রবন্ধ শিল্পে অধিকার অবনীন্দ্রনাথ ঠাকুর। শিল্পলাভের পক্ষে আয়োজনটা কতটা দরকার, কেমন আয়োজনেই বা দরকার, তার একটা আন্দাজ করে দেখা যাক। রোমের তুলনায় গ্রিস এতটুকু। শিল্পের দিক দিয়েও গ্রিস রোমের চেয়ে খুব যে বড় করে আয়োজন করেছিল তাও নয়। শুধু গ্রিসের যতটুকু আয়োজন সবটাই প্রায় শিল্পলাভের অনুকূল, আর রোমক শিল্পের জন্য যে প্রকাণ্ড আয়োজনটা করা হয়েছিল তা অনেকটা আজকালের আমাদের প্রয়োজনের মতো বিরাটভাবে শিল্পলাভের প্রতিকূল। গ্রিস রোমের কথা ছেড়েই দিই, আজকালের ইউরোপও কি আয়োজন করে বসেছে তাও দেখার দরকার নেই। আমাদের দেশেই যে এত বড় শিল্প এককালে ছিল, এখনও তার কিছু চর্চা অবশিষ্ট আছে, সেখানে কি আয়োজন নিয়ে কাজ চলেছে দেখব। এদেশে প্রায় সব তীর্থস্থানগুলোর লাগাও রকম রকম কারিগরের এক একটা পাড়া আছে। এই শহরের মধ্যে এখনও তেমন সব পাড়া খুঁজলে পাওয়া যায় কাঁসারি পাড়া, পটতলা, কুমোরটুলি, বাক্সপটি ইত্যাদি। এইসব জায়গায় শিল্পী কারিগর দুই রকমেরই লোক আছে। যারা ওস্তাদ এক এক বিষয়ে, ওস্তাদরা ঘরে বসে কাজ করছে, চেলারা যাচ্ছে সেখানে কাজ শিখতে। ওইসব পাড়ার ছোট বড় নানা ছেলে, সেখানে ক্লাসরুম, টেবিল চেয়ার, লাইব্রেরি, লেকচার হল কিছুই নেই, অথচ দেখা যায় সেখান থেকে পাকা পাকা কারিগর বেরিয়ে আসছে পুরুষানুক্রমে আজ পর্যন্ত। ছোটবেলা থেকে ছেলেগুলো সেখানে দেখছি, কেউ পাথর, কেউ রং তুলি, কেউ বাটালি, কেউ হাতুড়ি, এমন সব জিনিস নিয়ে কেমন নিজেদের অজ্ঞাত সারে খেলতে খেলতে আর্টিসান কারিগর শিল্পী হয়ে উঠেছে যেন মন্ত্র বলে। খেলতে খেলতে শিল্পের সঙ্গে পরিচয়, কর্মে তার সঙ্গে পরিণয়, এই তো ঠিক। পড়তে পড়তে, খাটতে খাটতে, ভাবতে ভাবতে যেটা হয় সেটা নিরস জ্ঞান, শুধু শিল্পের ইতিহাস, তত্ত্ব, প্রবন্ধ কিংবা পোস্টার ও পোস্টেজ দেওয়ার কাজে আসে। এই যে এক ভাবের শিল্পজ্ঞান, একে লাভ করতে হলে নিশ্চয়ই তোড়জোড় ঢের দরকার। লেকচার হল থেকে লেকচারের ম্যাজিক লণ্ঠনটা পর্যন্ত না হলে চলবে না সেখানে। কিন্তু শিল্পজ্ঞান তো শুধু এই বহির্জ্ঞান চর্চা ও প্রয়োগবিদ্যার দখল নয়। রসের ফুর্তি, এসবের আয়োজন যে স্বতন্ত্র অনন্য পরতন্ত্রা শিল্প। পাখি পড়ানোর খাঁচা, কসরতের আখড়ার দিকেও তো সে এগোয় না। রস পরতন্ত্রতাই হলো তাকে আকর্ষণের প্রধান আয়োজন আর একমাত্র আয়োজন। শুধু এই নয়, স্বতন্ত্র মানুষ মনও তাদের রকম রকম রসবিচিত্র ধরনের আয়োজনও হলো প্রত্যেকের জন্য স্বতন্ত্র প্রকারের। একজনের ইন্ডিভিজুয়ালিটি, পার্সোনালিটি, যে আয়োজন করলে আরেকজন সেই আয়োজনের অনুকরণে চললেই যে অনন্য পরতন্ত্রা সে তাকে ধরা দেবেন তা নয়। তার নিজের জন্যে তাকে স্বতন্ত্র প্রকারের আয়োজন করতে হবে। জাপানের শিল্প আয়োজন, আমাদের শিল্প আয়োজন, ইউরোপের শিল্প আয়োজন, সবগুলো দিয়ে খিচুড়ি রাঁধলে একরকম রস সৃষ্টি হতে পারে, কিন্তু সেটাতে শিল্পরসের আশা করাই ভুল। প্রত্যেকে স্বতন্ত্রভাবে মনের পাত্রে শিল্পরসকে ধরবার যে আয়োজন করে নিলে সেইটাই হলো ঠিক আয়োজন, তাতেই ঠিক জিনিসটি পাওয়া যায়। এছাড়া অনেকের জন্য একই প্রকারের বিরাট আয়োজন করে পাওয়া যায় সুকৌশলে প্রস্তুত করা সামগ্রী বা প্রকাণ্ড ছাঁচে ঢালাই করা কোনো একটা আসল জিনিসের নকল মাত্র। আর্টিস্টের অন্তর্নিহিত অপরিমিত বা ইনফিনিটি, আর্টিস্টের স্বতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালিটি, এই সমস্ত নির্মিতি নিয়ে যেটি হলো সেইটাই আর্ট। অন্যের নির্মিতির ছাপ, এমনকি বিধাতারও নির্মিতির ছাঁচে ঢালাই হয়ে যাবার হলো তা আসলের নকল বই, আর তো কিছু হলো না। ভালো মন্দ, অদ্ভুত বা অত্যাশ্চর্য এক রসের সৃষ্টি তো সেটি হলো না। এইটুকুই যথার্থ পার্থক্য, আর্ট ও না আর্ট। কিন্তু এই যে ভয়ানক পার্থক্য, স্বর্গের সঙ্গে রসাতলের, আলোর সঙ্গে না আলোর চেয়ে বেশি পার্থক্য। স্বর্গের ঐশ্বর্য আছে, রসাতলের গাম্ভীর্য আছে, রহস্য আছে, আলোর তেজ, অন্ধকারের স্নিগ্ধতা আছে। কিন্তু আর্ট না আর্ট এ তফাৎ হচ্ছে একটাই, সব রস সব প্রাণ রয়েছে, আর একটাই কিছুই নেই। আর্টের একটা লক্ষণ আড়ম্বর শূন্যতা, সিম্পলিসিটি, অনাবশ্যক। রং তুলির কলকারখানা,
দোয়াত কলম বাজনা বাদ্যি সে মোটেই সই না। এক তুলি এক কাগজ একটু জল একটি কাজললতা এই আয়োজন করেই পূবের বড় বড় চিত্রকর অমর হয়ে গেলেন। কবির এর চেয়ে কমে গেলে চলেন। কবির এর চেয়ে কমে চলে গেলেন কাগজ আর কলম, কিংবা তাও নয়, একতারা কি বাঁশি, অথবা তাও যাক, শুধু গলার সুর, সহজকে ধরার সহজ ফান। এই ফান নিয়েই সবাই তারা চললেন, কেউ সোনার মৃগ, কেউ সোনার পদ্মের সন্ধানে। এ ফান যেন রূপকথার রাজপুত্রের যাত্রা, স্বপ্নপুরীর রাজকুমারীর দিকে। সাজ নেই, সরঞ্জাম নেই, সাথী সহচর কেউ নেই, একা গিয়ে দাঁড়ালেম অপরিমিত রসসাগরের ধারে। মনের পাল সুবাতাসে ভরে উঠল, তোর ঠিকানা পেয়ে গেলাম। রূপকথার সব রাজপুত্রের ইতিহাস চর্চা করো তো দেখবে, কেউ তাজি ঘোড়ায় চড়ে সন্ধানে বার হয়নি। এই যেমন তেমন একটা ঘোড়া হলেই তারা খুশি। এও তো এক আশ্চর্য ব্যাপার শিল্পের, এই যেমন তেমনের উপর সোয়ার হয়ে যেমনটি জগতে নেই তাই গিয়ে আবিষ্কার করা। মাটির ঢেলা, পাথরের টুকরো, সিঁদুর কাজল, এরাই হয়ে উঠল অসীম রস আর রহস্যের আধার। রসের তৃষ্ণা, শিল্পের ইচ্ছা যার জাগবে, সে তো কোনো আয়োজনের অপেক্ষা করবে না। যেমন করে হোক সে নিজের উপায় নিজে করে নেবে, এছাড়া অন্য কথা নেই। একদিন কবির দেখলেন একটা লোক কেবলই নদী থেকে জল আমদানি করছে শহরের মধ্যে চামড়ার থলি ভরে ভরে। সে লোকটার ভয় হয়েছে নদী কোন দিক দিয়ে শুকিয়ে যাবে। মস্ত বড় এই পৃথিবী নিরস হয়ে উঠেছে, তাই সে রস বেলাবার মতলব করছে। কবির লোকটাকে কাছে ডেকে উপদেশ দিলেন, পানি পিয়াত কা ফিরো ঘর ঘর সায়র বাড়ি, তৃষ্ণাবজ্জ হোগা বৈগা ঝকমারি। এ আয়োজন কেন? ঘরে ঘরে যখন রসের সাগর রয়েছে, চেষ্টা জাগুক, ওরা আপনিই সেটা মেটাবার উপায় করে নেবে দায় থেকে। মূল কথা হচ্ছে রসের তৃষ্ণা। শিল্পের ইচ্ছা হলো কি না, উপযুক্ত আয়োজন হলো কি না, শিল্পের জন্যে বা রসের তৃষ্ণা মেটাবার জন্যে, এটা একেবারেই ভাববার বিষয় নয়। বিশ্বজুড়ে তৃষ্ণা মেটাবার শিল্পকার্য, তার প্রয়োগবিদ্যা, তার খুঁটিনাটি, উপদেশ, আইন কানুন সমস্তই এমন অপর্যাপ্তভাবে প্রস্তুত রয়েছে যে কোনো মানুষের সাধ্য নেই তেমন আয়োজন করে তোলে। শিল্পকে, রসকে পাওয়ার জন্যে আয়োজনের এতটুকু অভাব যে আছে তা খুব একেবারে আদিম অবস্থাতে, আর সব দিক দিয়ে অসহায় অবস্থা তো মানুষ বলেনি, উল্টে বরং প্রয়োজন হলে আয়োজনের অভাব ঘটে না কোনোদিন। এইটাই তারা, হরিণের শিং, মাছের কাঁটার বাটালি, একটুখানি পাথরের ছুরি, এক টুকরো গেরি মাটি, এইসব দিয়ে নানা কারুকার্য, নানা শিল্প রচনা করে দিয়ে সপ্রমাণ করে গেছে। এ না হলে হবে না, ও না হলে চলে না। শিল্পের দিক দিয়ে একথা বলে শুধু যে সে যার শিল্প না হলেও জীবনটা চলছে কোনো রকমে আদিম শিল্পের সামনে। শুধু তো বিশ্বজোড়া এই রসভাণ্ডার খোলা ছিল, চেয়ারও ছিল না, টেবিলও ছিল না, ডিগ্রিও নয়, ডিপ্লোমাও নয়, এমনকি তার জাতীয় শিল্পের গ্যালারি পর্যন্ত নয়। কি উপায়ে তবে সে শিল্পকে অধিকার করলে? আমি অঙ্কন করছি, আমার নাতিটি পাশের ঘরে বসে অঙ্ক কষছে, এইভাবে চলছে। হঠাৎ একদিন নাতি এসে বললেন, দাদামশাই, বেড়াল না থাকলে তোমার মুশকিল হতো, বেড়ালের বোয়ার তুলি হতো না, তোমার ছবিও হতো না। তর্ক শুরু হলো। ঘোড়ার লেজ কেটে তুলি হতো, ঘোড়া যদি না থাকতো পাখির পালক ছিঁড়ে নিতেম, পাখি না পেলে নিজের মাথার চুল ছিঁড়তেম। টাক পড়ে গেছে। নাতির গালে আঙুলের ডগার খোঁচা দিয়ে বললেন, 10টা আঙুলের এই একটা নিয়ে নাতি রাবণবধের উপক্রম করেন দেখে বললেন, তা হয় না, দেখছো এই ভোতা তুলি? বলে আমিও ঘুষি উঠালাম। দাদামশাইয়ের আয়োজন দেখে নাতি হার মেনে সরে পড়লেন। কাজে ঘানিতে জোতা রয়েছি, ঘানি পিষছি, কিন্তু স্নেহরস যা বার করছি এক ফোঁটাও তো আমার কাছে আসছে না। রসালাপের অবসরটুকু নেই, রসের তৃষ্ণা মেটানো, শিল্পলাভ, এসব তো পরের কথা। কাজেই জগতের মোটা মোটা লোহার শিক দেওয়া ভয়ঙ্কর অথচ সত্যিকার এই বেড়াজাল শুধু আমাদের ধরে চাপন দিচ্ছে না, সব মানুষই এতে বাধা। আখের ছড় বলে এর শিকগুলোতে ভুল করে দাঁত বসানো তো চলে না। কাজের মধ্যে যদি
ধরা না দিই তো সংসার চলে না, আবার কাজেই গা ঢেলে দিত রস পাওয়া থাকে দূরে, এর উপায় কিছু আছে? রস পেতে চাই, তবে কি রসের মধ্যে নিজেকে নিজের সঙ্গে কাজকর্ম সংসারটা ভাসিয়ে দেবো? ফুলের গন্ধে মাতোয়ারা মন, তবে কি ফুলের বাগিচায় গিয়ে বাস করব? ধানের ক্ষেত ধনের চিন্তা সব ছেড়ে কবির বললেন, পাগল নাকি? বাগনা যায় যায় না যা, তেরে কায়া মে গুলজার। ও বাঘে যেও না বন্ধু, পুষ্পবন তোমার অন্তরে বিদ্যমান। কায়ার মধ্যে প্রাণ যে ধরা রয়েছে, বাইরে থাক না কাজের জঞ্জাল। খাঁচার মধ্যে থেকেই পাখি কি গান গায় না? তাতে কি ফুলের বনে যেতে হয় গান গাইতে? তাকে কি ফুলের বনে যেতে হয় গান গাইতে? যে ওস্তাদ সে ঘানি চলার তালে তালেই গান গায়, না নাই হলে আর কোনো সংযত সুযোগ। যে ওস্তাদ সে ঘানি চলার তালে তালেই গায়, নাই হলো আর কোনো সংযত সুযোগ। মৃগা পাস কস্তুরী বাস, আপন খোঁজে খোঁজে ঘাস। কিন্তু কস্তুরীর ব্যবসা করতে গিয়ে দানা পানের উপায় ছাড়লে জীবনটা যখন শুকিয়ে যাবে, তখন কি করা যাবে? কোথায় থাকবে তখন রস? কোথায় থাকবে তখন শিল্প? রস না থাক জীবনটা তো রয়েছে অনেকখানি আগে জীবন। সব রসের মূল যেটা, সেটা তো রক্ষা করা চাই, এর উপর আর কথা চলে না। কিন্তু এই কালে শহরের বুকে দাঁড়িয়ে ওই ফুটপাতের পাথরের চাপনে বাঁধা পড়ে শিরীষ গাছ, সেও যদি ফুল ফোটাতে পারে, তো মানুষ পারবে না তেমন করে ফুটতে? এও কি কখনো সম্ভব? চেরি ফুল যখন ফোটে তখন সারা জাপানের লোকের মন সে ফুটে ওঠে, ছুটি নিয়ে ছুট দেয় সেদিকে, সব কাজ ফেলে। কই তাতে তো কেউ তাদের অকেজো বলতে সাহস করছে না। পেটও তো তাদের যথেষ্ট ভরছে। আমাদেরও তো আগে 12 মাসে 13 পার্বণ ছিল, সেজন্যে সেকালে কাজেরও কামাই হয়নি, জীবনেরও কমতি ছিল না। শিল্পেরও নয়, শিল্পীরও নয়, রসেরও নয়, রসিকেরও নয়। অলস্যস্কুত শিল্পং। নিশ্চয় আমাদের এখানকার জীবনযাত্রায় কোথাও একটা কল বিগড়েছে, যাতে করে জীবনটা বিশ্রী রকম খুঁড়িয়ে চলছে। শরীর খেটে মরছে, কিন্তু মনটা পড়ে আছে অবশ অলস। ম্যালেরিয়ার মশার সঙ্গে লক্ষ্মী পেঁচার ঝাঁক এসে যদি আমাদের ঘরে বাসা বাঁধত, তবে শিল্পী হওয়া আমাদের পক্ষে সহজ হতো কিনা, এ প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করা আমার শোভা পায় না। পেঁচার পালকের গদির উপর বসে। কিন্তু ইতিহাসের সাক্ষ্য তো মানতে হয়, শিল্পী যা ছুঁয়ে দেয় তাই সোনা হয়ে যায়। অথচ সোনা দিয়ে বেচারা ছেলেমেয়ের গা কোনোদিন ভরে দিতে পারলে না। কাজের পাথর যারা পালিশ করলে আয়নার মতো ঝকঝকে, দুধের মতো সাদা করে, মুক্তোর চেয়েও লাবণ্য দিয়ে তার গম্বুজটা গড়ে গেল, যারা দেওয়ালের গায়ে অমর দেশের পারিজাত লতা চড়িয়ে দিয়ে গেল, যে নিপুণ সব মালি, তারা রোজ মজুরি কত পেয়েছিল, তাছাড়া পুরো খেতে পায়নি বলে তাদের শিল্প কোথাও ম্লান হয়েছিল বলতে পারো। 10-11 বৎসর লেগেছিল কাজটা শেষ করতে। সবচেয়ে বেশি মাইনা যা দেওয়া হয়েছিল ওস্তাদদের, তা মাসে 1000 টাকার বেশি নয়। এই থেকে বাদশাহী আমলের উপরওয়ালাদের পেট ভরিয়ে কারিগররা রোজ পেয়েছিল কত? কষে দেখলেই ধরা পড়বে শিল্পীর সঙ্গে ও শিল্পের সঙ্গে সম্পদের যোগাযোগটা। শিল্পী হওয়া না হওয়ার সঙ্গে ম্যালেরিয়া হওয়ার বেশি যোগ। চাকরি হওয়া না হওয়ার চেয়ে আমি এটাই দেখতে পাচ্ছি, জীবন রক্ষা করতে যেটা দরকার, জীবন সেটা ঘাড় ধরে আমাদের করিয়ে নেবেই, ছাড়বে না। নিদারুণ তার পেছন পীড়ন। অতএব আপিস আদালত ছেড়ে সকলে রূপ ও রসের রাজত্বের দিকে সন্ন্যাস নিয়ে চটপট বেরিয়ে পড়ার কুপরামর্শ তো কাউকে দেওয়া চলে না। অথচ দেখি এই কলে পড়া জীবনযাত্রার মধ্যে একটুখানি রস, একটু শিল্প সৌন্দর্য না ঢোকাতে পারলেও তো বাঁচিনে। শুধু যে প্রাণ যায় তা নয়, শিল্পী বলে ভারতবাসীর যে মান ছিল তাও যায়। শিল্পী নিজ জাত হলেও সে শিল্পের পানি গ্রহণ করেছে, সেই কারণে সকল সময়ে শিল্পী বিশুদ্ধ, এই কথা ভারতবর্ষের ঋষিরা বলে গেছেন। কিন্তু যেখানে এই শিল্পী আজকালের কলের মানুষ আমাদের পরশ পাচ্ছে, সেইখানেই সে মলিন হচ্ছে। ফুল যেমন চটকে যায়, বেরসিকের হাত পড়ে, এর উপায় কি? রসের সঙ্গে কাজের বন্দির পরিচয় পরিণয় ঘটাবার কি আশা নেই?
কেন থাকবে না? কাজকর্ম আমাদেরই বেঁধে পীড়া দিচ্ছে এবং কবি, শিল্পী, রসিক এরা সব এই কাজের জগতের বাইরে একটা কোনো নতুন জগতে এসে বিচরণ করেছেন তা তো নয়, কিংবা জীবনযাত্রার আর মাটা আঁকমারা কলটার কাছ থেকে চটপট পালাবার উৎসাহ তো কবি, শিল্পী এদের কারো বড় একটা দেখা যাচ্ছে না। তারা তবে কী করে বেঁচে রয়েছেন? কবিদের কাজ ছিল সারাদিন তাঁত বোনা, অফিসে বসে কলম পেশার কিংবা পাঠশালে বসে পড়া মুখস্থর সঙ্গে তার কমই তফাৎ। তাঁত বোনা মাকুল ঠেলার কাজ ছাড়লে কবিরের পেট চলা দায় হতো। আমাদের সংসার চালাতে হচ্ছে কলম ঠেলে। রসের সম্পর্ক মাকু ঠেলার সঙ্গে যত, কলম ঠেলার সঙ্গে তত। শুধু কবির স্বাধীন জীবিকার দ্বারা অর্জন করছেন টাকা। ইচ্ছাসুখে ঠেলতেন মাকু, আনন্দের সঙ্গে কাজ বাজিয়ে চলতেন। আর এখানকার আমরা কাজ বাজিয়ে বাজিয়ে কুঁজো হয়ে পড়লেম, তবু কাজই বলছে ঘাড়ে ধরে বাজা বাজা, আরও কাজ বাজা না হলে বরখাস্ত। কবিরকে বরখাস্ত, কবিরের তাঁত কবিরকে বরখাস্ত একথা বলতে পারেনি। ওই যে কবিদের ইচ্ছাসুখে তাঁত বোনার রাস্তা তারই ধারে, তা কল্পবৃক্ষ ফুল ফুটিয়েছিল। এই ইচ্ছাসুখটুকুর মুক্তি কবি, শিল্পী গাইয়ে গুণী সবাইকে বাঁচিয়ে রাখে। পয়সার সুখ নয়, কিংবা কাজ ছেড়ে ভরপুর আরামও নয়। কাজের কলের বন্দী আমাদের সব দিক দিয়ে এই ইচ্ছাসুখের পথে যেখানে বাঁধা সেখানে নরক যন্ত্রণা ভোগ করি, উপায় কি? কিন্তু মন, সে তো এ বাঁধা মানবার পাত্রই নয়। জেলখানার দরজা মন্ত্র বলে খুলে সে তো বেরিয়ে যেতে পারে একেবারে নীল আকাশের ওপারে। সে তো মৃত্যুর কবলে পড়েও রচনা করতে পারে অমৃতলোক। তবে কোথায় নিরাশা, কোথায় বাধা? বিক্রমাদিত্যের দরবারে কবি কালিদাসকেও নিয়মিত হাজিরি লেখাতে হতো, কিন্তু এতে করে মেঘরাজ্যের তপোবনে তার বিচরণের কোনো বাধাই তো হয়নি। কবি, শিল্পী কেউ কাজের জগৎ ছেড়ে রসকলির তিলক টেনে অথবা জোড়াজুটে ছাই ভস্যে একেবারে রসগঙ্গাধর সেজে কেবলই বৃন্দাবন আর গঙ্গাসাগরের দিকে পালিয়ে চলেছেন, তা তো কোনো ইতিহাস বলে না। মৃত্যু দিয়ে গড়া এই আমিরসের পেয়ালা, শুকনো চামড়ার কারবা, যার মধ্যে ধরা হয়েছে গোলাপ জল, কাজের সুতোয় গাঁথা পারিজাত ফুল, এইগুলোকে তার জীবনে অস্বীকার করে চলতে চেষ্টা করেননি। উল্টে বরং যারা কাজে নারাজ হয়ে একেবারেই বয়ে যাবার জন্য বেশি আগ্রহ দেখিয়েছে তাদের ধমক দিয়ে বলেছেন, জো কা তো ঠহরো, আরে অবুঝ, ঠিক যেমন আছো তেমনি স্থির থাকো। কোথায় রয়েছে কারুকার্য? কাজের জটিলতার শ্রম শ্রান্তি সমস্তই মেনে নিলে তবে তো সে শিল্পী। এই শহরের মধ্যে দাঁড়িয়েই কি আমরা বলতে পারি, রস কোথায়, তাকে খুঁজে পাচ্ছি নে, শিল্প কোথায়, তাকে দেখতে পাচ্ছি নে? ইন্দ্রনীল মণির ঢাকনা দিয়ে ঢাকা এই প্রকাণ্ড রসের পেয়ালা, কালো সাদা বাঁকা সোজা রং বেরং কারুকার্য দিয়ে নিবিড় করে সাজানো, এতে ধরা রয়েছে তোমারও সামনে, তারও সামনে, আমারও সামনে, ওরও সামনে। বিশেষ করে কারু জন্যে তো এটা নয়, জায়গা বুঝেও তো এটা রাখা হয়নি। তবে দুঃখ কোনখানে? ঢাকা খোলার বাধা কি? কত শক্ত শক্ত কাজে আমরা এগিয়ে যাই, এই কাজটাই কি খুব কঠিন আর দুঃসাধ্য হলো? ঢাকা খোলার অবসর পেলেম না, এইটাই হলো কি আসল কথা। ধরো অবসর পেলাম, পূর্বপুরুষ খেটে খুঁটে টাকা জমিয়ে গেল, পেটের ভাবনা ভাবতে হলো না, মেয়ের বিয়েও নয়, চাকরিও নয়, কিংবা অফিস আদালত স্কুলগুলোর সঙ্গে একদম আড়ি ঘোষণা করে লম্বা ছুটি পাওয়া গেল রসের পেয়ালাটার তলানি পর্যন্ত গিয়ে পৌঁছিবার। কিন্তু এত করে হলো কি? লাড্ডুর খদ্দের এত বেড়ে চলল যে দিল্লির বাদশাহর মেঠাইওয়ালা ফতুর হবার জোগাড় হলো। অতএব বলতেই হয়, অবসর ও অর্থের মাত্রার তারতম্যে রস পাওয়া না পাওয়ার কম বেশ ঘটছে না। আমার ইচ্ছে না ইচ্ছে, কি ইচ্ছে, কেমন ইচ্ছে, এরই উপরে সব নির্ভর করছে। এই ইচ্ছেটাই যা পেতে চাই তাই পাওয়ায় পথ দেখায়। এই ইচ্ছে নজর বিগড়িয়েছে গেছে আমাদের, না হলে শিল্পের আগাগোড়া তার পাবার সন্ধান সমস্তই চোখে পড়তো আমাদের। কি চোখে চাইলেম, কিসের পানে চাইলেম,
চোখ কি দেখলে এবং মন কি চাইলে, চোখ কেমন করে দেখলে মন কেমন ভাবে চাইলে, চোখ দেখলেই কিনা মন চাইলেই কিনা, এরই উপরে পাওয়া না পাওয়া, কি পাওয়া কেমন পাওয়া সবই নির্ভর করছে কাজের উপরে। জাত ক্রোধ রক্তচক্ষু নিয়ে নয়, সহজ চোখ, সহজ দৃষ্টি এবং সেটি নিজের সহজ ইচ্ছা এবং আন্তরিক ইচ্ছা, এই নিয়ে নিয়তিকৃত নিয়ম রহিতা আধ্যাত্মিকময়ী অনন্য পরতন্ত্রা নবরস রুচি রুচিরা যিনি, তার সঙ্গে শুভদৃষ্টি করতে হয় সহজে। রসের পেয়ালার যদি নাগাল পাওয়া গেল, তখন আর কিসের অপেক্ষা? যতটুকু অবসর হোক না কেন তাই ভরিয়ে নিলেম রসে, যেমনই কাজ হোক না কেন তাই করে গেলেম সুন্দর করে আনন্দের সঙ্গে। যা বললেম কইলেম, শিখলেম, পড়লেম, শুনলেম, শোনালেম, সবার মধ্যে রস এলো, সৌরভ এলো, সুষমা দেখা দিলে, শিল্প ও রস সুখ সারির মতো বক্ষ পিঞ্জরে চিরকালের মতো এসে বাসা বাঁধল। কি কবি, কি শিল্পী, কিংবা তুমি কিংবা আমি এই বিরাট সৃষ্টির মধ্যে যেদিন অতিথি হলেম, রসের পূর্ণ পাত্র তো কারো সঙ্গে ছিল না, একেবারে খালি পাত্রই নিয়ে এলো কেবল সঙ্গের সাথী হয়ে একটুখানি পিয়াসা। আমরা না জানতে মাতৃস্নেহে ভরে গেল আসবাবপত্র, সেই এতটুকু পেয়ালা আমাদের, তারপর থেকে সেই আমাদের ছোট পেয়ালা তাকে ভরে দিতে কালে কালে, পলে পলে, দিনে রাতে, এক ঋতু থেকে আর এক ঋতু রসের ধারা ঝরেই চলল, তার তো বিরাম দেখা গেল না। শুধু কেউ ভরিয়ে নিয়ে বসে রইলেম নিজের পেয়ালা বেশ কাজের সামগ্রী দিয়ে নিরেট করে, কেউ বা ভরলেম পরে সেটা নববর্ষে প্রত্যেকবারেই পেয়ালাটাকে খালি করে করে। এই কারণে আমরা মনে করি সৃষ্টিকর্তা কোনো মানুষকে করে পাঠালেন রসের সম্পূর্ণ অধিকারী, কাউকে পাঠালেন একেবারে নিঃস্ব করে। এ কি কখনো হতে পারে? রস বৈষ বলে যাকে ঋষিরা ডাকলেন, তিনি কি বঞ্চক? রাজার মতো কাউকে দিলেন ক্ষমতা, কাউকে রাখলেন অক্ষম করে। শিল্পীর সেরা যিনি, তার কি এমন অনাসৃষ্টি কারখানা হবে? কেউ পাবে সৃষ্টির রস, সৃষ্টির শিল্পের অধিকার, আর একজন কিছুই পাবে না? এত বড় ভুল কেবল সেই মানুষই করে যে নিজের দোষে নিজে বঞ্চিত হয়ে বিধাতাকে দেয় গঞ্জনা। সেই জন্য কবিরের কাছে যখন একজন গিয়ে বললে, প্রাণ গেল, রস পাচ্ছি নে, কোথা যাই, কি করি, কোন দিকের আকাশে সূর্য আলো দেয় সবচেয়ে বেশি, কোন সাগরের জল সবচেয়ে নীল পরিষ্কার অনন্য সুন্দর, সে কোন বনে বাসা বেঁধেছে, রস কোন পাতালে লুকিয়ে আছে, বলে দিন, কি উপায় করি? কবির অবাক হয়ে বললেন, পানি বিন মিন পিয়াসি, মহি শুন শুন আওত হাসি। একবার ঘরের মধ্যে থেকেও হঠাৎ ঘুমের ঘোরে মনে হয় দরজাটা কোথায় হারিয়ে গেছে, উত্তরে কি দক্ষিণে কোথাও ঠিক পাওয়া যাচ্ছে না। রসের মধ্যে ডুবে থেকে আমাদের রসের সন্ধান, আর শিল্পের হাটে বসে শিল্পলাভের উপায় নির্ধারণ, এও কতকটা ঐরূপ। পাথরের রেখায় বাঁধা রূপ, ছবির রঙে বাঁধা রেখা, ছন্দে বাঁধা বাণী, সুরে বাঁধা কথা, শিল্পের এই সব তো যে রস ঝরছে দিনরাত, তারই নির্মিত ধরে প্রকাশ পাচ্ছে অখণ্ড রসের খণ্ড খণ্ড টুকরো, তো এরা একটি আলো থেকে জ্বালানো হাজার প্রদীপ, এক শিল্পের বিচিত্র প্রকাশ। এর অধিকার পাওয়ার জন্য কোনো আয়োজন, কোনো শাস্ত্রচর্চাই দরকার করে না। কাজের জগতের মাঝেই রস ঝরছে, আনন্দের ঝর্ণা, আলোর ঝরা, তার গতিছন্দ, রূপ সুর, রূপ রং ভাব অনন্ত। আর কোথায় যাব শিল্প শিখতে, শিল্পকে জানতে? নীল আর সবুজ এমনই 7 রঙের 7খানি পাতা, তারই মধ্যে ধরা রয়েছে রসশাস্ত্র, শিল্পশাস্ত্র, সঙ্গীত, কবিতা, সমস্তেরই মূলসূত্র ব্যাখ্যা সমস্তই। এমন চিত্রশালা যার ছবির শেষ নেই, এমন বীণা মন্দির যেখানে কবিতার অবিশ্রান্ত পাগলাঝোরা ঝরছেই, এমন সঙ্গীতশালা যেখানে সুরের নদী সমুদ্র বয়ে চলেছে অবিরাম। এর উপরে রসকে পাবার, শিল্পকে লাভ করবার
আর কি আয়োজন মাটির দেওয়ালের ঘরে করতে পারি, এর উপরে কিবা অভাব আমাদের জানাতে পারি। আর্টিস্ট এর সেরা, সেরা কারিগরের সেরা, বিশ্বকর্মার এই অযাচিত দান, এই নিয়েই তো বসে থাকা চলে। দেখো আর লেখো, শোনো আর বসে থাকো। আর তো কিছুর জন্যে চেষ্টা হয় না, ইচ্ছেও হয় না। এই অপ্রার্থিত অপর্যাপ্ত সৃষ্টি আর রস একেই বুক পেতে নিয়ে সৃষ্টির যা কিছু মানুষ থেকে সবাই চুপচাপ বসে রইল ঘাড় হেঁট করে রসের মধ্যে ডুবে। সেরা শিল্পীর এই কি হলো, রচনার পরিপূর্ণতা মুখ বন্ধেই হলো রচনার শেষ। শিল্পীর রাজা যিনি শুধু একটা জগৎ চলায়মান বায়োস্কোপের রচনা করেই খুশি হলেন। জীবন জগৎটাকে সোনালি রূপালি মাছের মতো একটা আশ্চর্য গোলকের মধ্যে ছেড়ে দেওয়াতেই তার শিল্প ইচ্ছার শেষ হয়ে গেল। চিত্রকর মানুষ তার টানা রূপগুলির টানে টানে যেমন চিত্রকরের ঋণ স্বীকার করে চলার সঙ্গে সঙ্গেই চিত্রকরের আনন্দ দিতে দিতে আপনাদের সমস্ত ঋণ শোধ করে চলে, তেমনিভাবেই তো এই বিরাট শিল্প রচনার সৃষ্টি হলো। তাই তো এর নাম হলো অনাসৃষ্টি নয় সৃষ্টি। সৃষ্ট যা সৃষ্টিকর্তার কাছে ঋণী হয়ে বসে রইল না। এইখানেই সেরা শিল্পীর গুণপনা, মহাশিল্পের মহিমা প্রকাশ পেলে। শিল্পী দিলেন সৃষ্টিকে রূপ, সৃষ্টি দিয়ে চলল এদিকের সুর, ওদিকে অপূর্ব এক ছন্দ উঠল জগৎ জুড়ে। আমাদের এই শুকনো পৃথিবী সৃষ্টির প্রথম বর্ষার প্লাবন বুক পেতে নিয়ে আকাশের দিকে চেয়ে বললে, রসিক, সবই তোমার কাছ থেকে আমার আসবে, আমার কাছ থেকে তোমার দিকে কিছুই যাবে না। সবুজ সবার ঢেউ একেবারে আকাশের বুকে গিয়ে ঠেকল। ফুলের পরিমল ভিজে মাটির সৌরভ বাতাসকে মাতাল করে ছেড়ে দিলে। পাতার ঘরের এতটুকু পাখি সকাল সন্ধ্যা আলোর দিকে চেয়ে সেও বললে, আলো পেলেম তোমার, সুর নাও আমার। নতুন নতুন আলোর ফুলকি দিয়ে কে দিকে সকলে যুগ যুগান্তর আগে থেকে এই কথা বলে চলল। তারপর একদিন মানুষ এলো, সে বললে, কেবলই নেব, কিছু দেব না। দেব এমন জিনিস যা নিয়মেরও বাইরের সামগ্রী। তোমার রস আমার শিল্প, এই দুই ফুলে গাঁথা নববর্ষের নির্মাল্য ধরো। এই বলে মানুষ নিয়মের বাইরে যে তার পাশে দাঁড়িয়ে শিল্পের জয় ঘোষণা করলে। নিয়মের মধ্যে ধরা মানুষের চেষ্টা নতুন বর্ণে, নতুন নতুন ছন্দে বয়ে চলল নিয়মের সীমা ছাড়িয়ে, ঠিক ঠিকানার বাইরে। পৃথিবীতে মানুষ যা কিছু দিতে পেরেছে সে তার এই নির্মিত, যেটা পরিমিতির মধ্যে ধরা ছিল, তাকে অপরিমিতি দিয়ে ছেড়ে দিলে অপরিমিতি রসের তরঙ্গে। নিয়তি কৃত নিয়ম রহিতা হ্লাদ্যকময়ী মনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাং নির্মিতি মাধধাতি ভারতী কবের জয়তী। নিয়মের মধ্যে ধরা মানুষের চেষ্টা নতুন বর্ণে, নতুন নতুন ছন্দে বয়ে চলল নিয়মের সীমা ছাড়িয়ে, ঠিক ঠিকানার বাইরে। পৃথিবীতে মানুষ যা কিছু দিতে পেরেছে সে তার এই নির্মিতি, যেটা পরিমিতির মধ্যে ধরা ছিল, তাকে অপরিমিতি দিয়ে ছেড়ে দিলে অপরিমিতি রসের তরঙ্গে।